আজকাল আর শনিবারে শনিবারে অফিস থেকেই সোজা স্টেশনে দৌড়োয় না কমলেশ। একবার বাড়ি এসে তবে যায়। পরপর গাড়ি আছে 2-3টে, জানে পাবেই একখানা। এতে অবশ্যই ছোটাছুটির কষ্টটা বেশি হয়, কিন্তু এইটুকু না হলে বিদিশা বড্ড অভিমান করে। আর সত্যি বলতে খোকাটা হয়ে স্তক কমলেশের নিজেরও যেন মনে হয় ঠিক বেরোবার মুখেই একবার ওদের দেখে শুনে যাওয়াই ভালো, খোকাকে আর খোকার মাকে। অবশ্যই কমলেশের এ সৎ বিবেচনাতেও বিদিশা বিশেষ কৃতজ্ঞ নয়। প্রত্যেক সপ্তাহেই ওর দেশের বাড়িতে ছোটার বিরুদ্ধে ঢের বক্তৃতা সে করে, কিন্তু কমলেশকে টলাতে পারে না। অথচ রবিবার মাত্রেই কমলেশ অনুপস্থিত, এটা বিদিশা রীতিমতো অসহ্য হয়ে উঠেছে। আজও অভিমানে মুখ ভার করে কমলেশের হাত ব্যাগটাকে গুছিয়ে দিতে দিতে বলে ওঠে বিদিশা, চন্দ্র সূর্যের নিয়মের মতো অমোঘ অলঙ্ঘনীয়, এর আর ব্যতিক্রম নেই। আশ্চর্য। বিদিশা 2 কাঁধে এলিয়ে পড়ে থাকা 2টি সুপুষ্ট বেনির একটাতে টান দিয়ে বলে কমলেশ, খুব রাগ হয় কেমন? বিদিশা মুখ ফিরিয়ে বলে, রাগ ছাড়া বুঝি চিত্তজগতে আর কোনো বৃত্তি নেই? ও তাই বলো, অনুরাগ? বাজে লোকের জন্য অত দামি জিনিস আমি খরচ করি না। তাহলে বোধহয় বিতরাগ? হ্যাঁ হ্যাঁ, তাই হলো। সত্যি সত্যি তুমিই বলো তো, আমার বুঝি ইচ্ছে হতে পারে না একটা ছুটিতেও অন্তত বাড়ি থাকো? তা নয় দেশের ভাঙা বাড়ির টানে। কমলেশ বলে, তা বলে একদিনও থাকি না তা নয়। এই তো 1 জুলাইয়ের ছুটিটায় থাকলাম, 15ই আগস্টেও থেকেছি। হয়েছে হয়েছে, অত নিখুঁত হিসেবটি আর নাকের সামনে ধরে দিতে হবে না। থাকলে তো একটু বেড়াতে বেরোনো হলো। দেশে না গিয়ে মনের দুঃখে তোমার এমন মাথা ধরলো যে শুয়েই রইলে। জগৎ শুদ্ধ লোক বউ নিয়ে বেড়াতে যায়, তোমার যে কি লজ্জা তা বুঝি না। কি মুশকিল, লজ্জা আবার কোথা? ছুটি ছাটায় থাকি না তাই। থাকো না সেটাই তো প্রধান অভিযোগ। উফ, পিসি যেন কারোর হয় না। মা মরে গেলে পিসি মাসিতেই মানুষ করে থাকে, তোমার মতন এমন। আহা, বুঝছো না আমি যে গুণের সাগর। গুণের সাগর না হাতি? কথার সাগর। নাও আবার এখনই আমায় দোষ দেবে তো, তোমার জন্য আমার ট্রেন ফেল হলো। হলোই তো। কমলেশ হাত ঘড়িটায় চোখ বুলিয়ে বলে, 4:18 গাড়ি তো এখানেই খতম হয়ে বসে আছে, এখন 5:25-এরটা ধরতে পারলে হয়। ঝি বুঝি খোকাকে নিয়ে বেড়াতে গেল? এত রোদে বেরোয় কেন? এটা ঠিক নয়। অন্যদিন বেরোয় না, আজ সকাল সকাল যেতে বললাম। কেন? না বললে গুণের সাগরের গুণের জাহাজ ছেলে আমায় কিছু করতে দেবে? আহা, তাই বলে এ 2 দিন ওকে একটু সাবধানে রেখো। এ 2 দিন একলা নিজের একতারে পেয়ে ওকে আমি এনতার পেটাবো। তা ভালো, এ পরিকল্পনাটা মন্দ নয়। ও কি করছো? ব্যাগটা ফেঁসে যাবে তো, কি এত ঢোকাচ্ছ? বিদিশা গম্ভীরভাবে বলে, কি নয়, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব। 2টো কপি দিয়ে দিচ্ছ কেন? একটা এখানের জন্য রাখো। এখানের সদস্যের মধ্যে তো আমি। বিরহ যন্ত্রণার মাঝখানে নতুন ফুলকপির ডালনা বিষবৎ। আহা, একা কি তুমি? তোমার পাচিকা ঠাকুরনিও রয়েছেন। ঠাকুরনি ওসব সভ্য জিনিসের ধার ধারেন না, এক কাশি চচ্চড়ি হলেই ওর হলো। নাও নাও জুতো পরো। এরপর আবার একটু হেসে কথা সাঙ্গ করে বিদিশা। যেতে তো প্রাণ চায় না, তবু যাওয়া চাই। ওই তো মজা, বলে হাসতে হাসতে বেরিয়ে পড়ে কমলেশ। দরজা দিয়ে বেরিয়েই ঘরের জানালা দিয়ে আরো একবার দৃষ্টি বিনিময় বিদায় পর্বের অঙ্গ। বিদিশা এসে দাঁড়ালো। এসে আবার ঝগড়া, বলে হেসে চলে গেল কমলেশ জিনিসের ঠাসা ব্যাগটা নিয়ে। পিসির জন্য কমলেশ নিয়ে যাবে না এমন জিনিস নেই। যেসব নতুন ফল তরকারি কলকাতায় থেকেও লোকে চোখে দেখতে পায় না, কমলেশের পিসি তা পুরনো হয়ে যায়। কমলেশ চলে গেলেও জানলায় দাঁড়িয়ে থাকলো বিদিশা। কমলেশের চলে যাওয়া পথটার মতোই শূন্য খাঁ খাঁ করতে থাকে মনটা। শনিবার আসার আগে থেকেই যেন দমে যায় বেচারা। মা নেই,
বাপ নেই, বাপের বাড়ি বলতেই কিছু নেই যে দুটো দিন কাটিয়ে আসবে। দয়ালু কমলেশ নেহাতি দয়া পরবশ হয়ে বিয়ে করেছিল বিদিশাকে। সে এক ইতিহাস। কিন্তু সে যাই হোক, কমলেশের উদাস স্নেহের প্লাবনে দয়ার কথা ভেবে সংকুচিত হয়ে থাকার প্রশ্নই ওঠেনি কোনোদিনও। আদরে আবদারে সুরে ঝংকারে বিদিশা বিচিত্র রূপিণী। বিদিশা ভাবে, এত স্নেহশীল এত প্রেমময় স্বামী, কিন্তু এই একটা বিষয়ে বাপু কেন এমন মমতাহীন? বিদিশার আবদারের মর্যাদা রাখতেও একটিবারের জন্য কোনোদিন দেশে যাওয়া বন্ধ করবে না। অথচ আজ পর্যন্ত বিদিশার দেখা হলো না সে দেশ। বাংলা বিভাগের ফলে পূর্ব থেকে পশ্চিমে ছিটকে আসা বিদিশার দুস্থ মামার মৃত্যুকালের অনুরোধে পড়ে বিদিশাকে বিয়ে করে বসেছিল কমলেশ, পিসিমাকে না জানিয়ে। মায়ের বাড়া পিসিমা সাহস করেনি তার কাছে এই হঠাৎ ঘটে যাওয়া ব্যাপারটাকে প্রকাশ করতে। সেকেলে মানুষ, পূর্ব পশ্চিমের বাধা এখনো কাটিয়ে উঠতে পারেননি ওরা। পিসিমা এখনো জানেন কমলেশ কলকাতার মেসে থাকে, আর আগে যারা এক মেসে থাকতো তারা জানে কমলেশ মেস ছেড়ে এক বন্ধুর বাড়ি পেইং গেস্ট হয়ে আছে। বিদিশাকে বিয়ে করার ঠিক আগেই, অর্থাৎ মেস ছাড়বার প্রাককালে কমলেশ পুরনো চাকরি ছেড়ে দিয়েছিল। অপ্রত্যাশিতভাবে বিখ্যাত একটি তৈল কোম্পানিতে কাজ পেয়ে গিয়েছিল মোটা মাইনে। পুরনো বন্ধুরা তাই কেউই আর তেমন সুনজরে দেখছিল না কমলেশকে। চলে আসায় বিচলিত হয়ে খুঁজে বার করে বেড়াতে আসেনি কেউ। চাকরি পাওয়ার ব্যাপারে পরে বিদিশাকে বলেছিল কমলেশ, দেখো বিদিশা, প্রত্যেকটি বিষয়ে নিজের দায়িত্ব ভেবে আমরা দিশাহারা হই, কিন্তু দেখো এই ব্যাপারে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, এ সত্য নতুন করে প্রমাণিত হল। বিদিশা হেসে বলেছিল, ইস, প্রমাণিত হলো স্ত্রী ভাগ্যে ধন, এই শাস্ত্রবাক্যটি। যাক, সে তো আজ প্রায় 3 বছরের কথা। এখন আমহা স্ট্রিটের এই 4তলা অট্টালিকার নিচের তলায় দুখানি ঘরের ছোট্ট এই ফ্ল্যাটটুকু, আর সুখী সুন্দর জীবন। শুধু আজ পর্যন্ত স্ত্রী পুত্রকে দেশের বাড়িতে নিয়ে যাবার ভরসা কমলেশের হল না। বিদিশার মনে এজন্য অভিমানের অন্ত নেই। কমলেশ সেটা টের পেয়ে বলে, আহা, বুঝছো না, একজনকে শুধু শুধু মনক্ষুণ্ণ করে লাভ কি? চিরকালই তাহলে লুকিয়ে রাখবে আমাকে? যতদিন পারা যায়, পিসিমাই বা আর কদিন? বিদিশা মুখ ভার করে বলে, থাক, আমার জন্য আর তোমার পিসিমার পরমাই গুনতে হবে না। তবে নিশ্চিত যেন, খোকাকে কোলে নিয়ে আমি যদি সামনে গিয়ে দাঁড়াই, তোমার পিসিমা কখনো দূর করে দিতে পারবেন না। তা হয়তো পারবেন না, কিন্তু ভীষণ আহত হয়ে পড়বেন। সে দুঃখ থেকে তাকে বাঁচিয়ে রাখতে চাই বলেই তোমাকে। অগত্যাই বিদিশাকে লজ্জিত হতে হয়। শূন্য মনে জানালায় দাঁড়িয়েছিল বিদিশা। চমক ভাঙল রাঁধুনিটাকে। এতটুকু সংসারে রাঁধুনি রাখার কথা নয়, আর সত্যি এত বড় লোকও কমলেশ নয়, কিন্তু ছাড়াতে পারে না। খোকা হওয়ার সময় রাখা হয়েছিল, তদবধি রয়েই গেছে। বিদিশা অনেক সময় বলে, আর ওকে কেন? আমি কি এতই অকর্মা, না পয়সা এতই সস্তা? কমলেশ বলে, পয়সাও ভীষণ দামি, তুমি তো সাংঘাতিক কম মিষ্টি, কিন্তু মায়া মমতা বলে তো একটা কথা আছে। বেচারা অসময়ে তোমার কত যত্ন করেছে, তাছাড়া বরাবর এমন ভালো সার্ভিস দিচ্ছে, ছাড়াবো কি বলে? আমার ক্ষমতায় কুলোবে না অথবা তোমার ক্ষমতায় কুলোবে, এটা ওর অপরাধ নয়। বিদিশা হেসে কুটি কুটি হয় ওর অভিনব মতবাদে। কমলেশ বলে, পরের চাকরি তো করো না, চাকরির মর্ম বুঝবে কি? তখন আবার কথার মোড় ঘুরে যায়। বিদিশা স্বামীর গলা ধরে ঝুলে বলে, পর বয়ের তফাৎ তো মাঝখানের একটা অক্ষরে, চাকরি তো করছি। কমলের সঙ্গে সঙ্গে দিয়েছে সদুত্তর, 3 বছর না 3 দিন। এমনই করেই দিন উঠে চলেছে খুশির পাখায় ভর করে। অদ্ভুত আনন্দময় স্বভাবের মেয়ে এই বিদিশা। কে বলবে ওর অতীতকালটা ছিল শুধু কুয়াশাচ্ছন্ন স্যাঁতসেঁতে?
ও যে রঙিন প্রজাপতি। অথচ এটাই স্বাভাবিক, গুটি পোকা যখন সুযোগ পায় তখনই পাখা মেলে উড়ে নিজের চলৎ শক্তিহীন অবস্থাকে ভুলে মুছে ফেলতে চায়। বয়স নেহাত কম নয়, 26-27 তো হবেই। তবু বিদিশা খোঁপা মারবে না। স্কুল গার্লের মতো দুপাশে ঝুলিয়ে রাখবে দুটো বেনি। শাড়ি রঙিন ছাড়া পরবেই না। আরও অনেক কিছু করবে যা কিশোরীরই উপযুক্ত। অস্থির, চঞ্চল, দুরন্ত। নইলে মা হয়ে কেউ ঘুমন্ত ছেলেকে চিমটি কেটে জাগায়? কমলেশ বকলে বলে, দিনের আলোয় কেউ ঘুমোচ্ছে দেখলে আমার প্রাণ হাঁপায়। ওই ভয়েই তো ছুটির দিনে থাকি না। কারো হাঁপানোর কারণ হয়ে লাভ কি? থাকলে ঘুমোতে দিতাম যে, টেনে বাইরে নিয়ে গিয়ে পথে পথে ঘুরিয়ে মারতাম। কথা তো নয়, যেন গানের ঢেউ। মুগ্ধ হয়ে চেয়ে থাকে কমলেশ এই খুশির জোয়ারের পানে। রূপসী বলবে না কেউ বিদিশাকে, তবু যেন কত রূপ। বিদিশাকে পেয়ে কমলেশ পেয়েছে এক নতুন রাজ্যের সন্ধান। সব কথাকেই যে পরিহাসের সুর লাগিয়ে সুন্দরের পর্যায়ে তোলা যায়, প্রতিটি কাজকে যে খুশির আমেজ লাগিয়ে হালকা করে ফেলা যায়, এই অভিজ্ঞতা আগে কখনো ছিল না কমলেশের। 32 বছর বয়সে নিজেই যে 22 বছরের তারুণ্য অনুভব করে, বিদিশাকে আর ছেলে মানুষের জন্য বকবে কি? পুরনো মেসের কারো কারোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায় কদাচ। তারা ঈর্ষায় নিঃশ্বাস ফেলে বলে, বেশ আছেন দাদা, চেহারায় যা চেকনাই ফুটেছে, মনে হচ্ছে 5-7 বছর বয়স কমে গেছে। বন্ধুপত্নীর হাত যশ আছে। কমলেশ বলে, মাথা নেই তার মাথা ব্যথা। বন্ধুপত্নী কোথায়? উড়ে ঠাকুর মাত্র, বন্ধু তো ব্যাচেলার। যাই হোক, খাওয়া দাওয়াটি ভালো। এ গল্প কমলেশ বিদিশার কাছে করে। বিদিশা অবাক হয়ে বলে, ও মা, ওদের কাছে লুকোবার কি আছে? ওরা কি তোমার পিসিমার চর? কমলেশ বলে, তা কেন? ওদের জানাতে চাই না যে খরচের খাতায় নাম উঠিয়েছি। খরচের খাতায়? তার মানে? চোখ গোল হয়ে ওঠে বিদিশার। মানে অতি প্রাঞ্জল। বিয়ে হওয়া মানেই ফুরিয়ে যাওয়া, কি মেয়েদের কি ছেলেদের। বিয়ে হলো কি পৃথিবীর জনারণ্যে মিলিয়ে গেল সে, আর কেউ ফিরে তাকাবে না তার দিকে। আমার তো মনে হয় এই যে বিয়ের অনুষ্ঠানের ঘটা, এ একরকম অন্ত্যেষ্টিক্রিয়ারই নামান্তর। বিদিশা রেগে বলেছে, তোমার মতো দুর্দশা তো কারোর হয় না। ফেরারি আসামির ধুকপুকুনি নিয়ে বিয়ে। ধুকপুকুনি থাকেই গো, কারণটা যাই হোক। জানলায় দাঁড়িয়ে থাকতে থাকতে কথাটা মনে করে হাসি পেল বিদিশার। বিয়ে হওয়া মানে ফুরিয়ে যাওয়া না পূর্ণ হওয়া? অন্তত কমলেশের মতো স্বামী পেয়ে কোনো মেয়ে বলবে না আমি ফুরিয়ে গেলাম। চমক ভাঙল বামুন মেয়েটাকে। বৌমা, কি রান্না হবে এবেলা? জানি না, কিছু রাঁধতে হবে না, ভালো লাগছে না। বামুন মেয়ে বলে, তা ভালো বেশি লাগে না, কিন্তু এও বলি বাছা, ছেলের আমার বড় মায়ার শরীর, নইলে এখনকার ছেলে পুলে মাসি পিসিকে পৌঁছে কে? বিদিশার অভিমান ক্ষুব্ধ মন সহসা যেন বামুন মেয়ের প্রচারিত সত্যের পথ দেখতে পায়। মায়ার শরীর, তাই বটে। কমলেশ নিতান্ত মমতাশীল বলেই কাউকে মনক্ষুণ্ণ করতে পারে না। মায়ার শরীর না হলে বিদিশায় এই সিংহাসনে অধিকার পায়। মন প্রসন্ন হয়ে যায়। বলে, ও বামুন মাসি, শোনো শোনো, তোমার যা খুশি হয় রাঁধো। তোমার জন্য চচ্চড়িটি কিন্তু করো বাপু। পাগলি মেয়ে, বুড়ি বলে। খুশি মতোই রাঁধবার স্বাধীনতা আছে তার, জিজ্ঞেস করাটা নিয়ম রক্ষা। চলে যেতে যেতে বামুন মেয়ে সান্ত্বনা দেয়, পিসি আর কদিন মা, তারপর রাজ্যপাট সবই তোমার, তখন আর ঠেকায় কে? ট্রেনে বসে সেই কথাই ভাবতে ভাবতে চলে কমলেশ। পিসি আর কদিন, তারপর তারপর আর কাকে কি দিয়ে ঠেকাবে? বাড়ি পৌঁছতে রাত হয়ে যায়। অভ্যস্ত নিয়মে কৌশলে বেড়ার দরজাটা খুলে উঠোনে পা দিয়েই কমলেশ হাঁক পাড়ে, পিসিমা। পিসিমা পুজোর ঘর থেকে সাড়া দেন, কমল এলি? কোন গাড়িতে এলি বাপু? ছটফট করে মরছি সেই থেকে।
কমলেশ বোঝে ছটফটানি নিবারণার্থে পিসিমার এই ঠাকুর ঘরে প্রবেশ। আর ছটফট। হাতের থলি থেকে ভিতরের জিনিসগুলো নামিয়ে দাওয়ায় রাখতে রাখতে কমলেশ দরাজ গলায় বলে, এখন যা মনিবের কবলে পড়েছি, এরপর হপ্তায় হপ্তায় বাড়ি আসায় দায়ী হবে মনে হচ্ছে পিসিমা। বাড়ি আর কদিন আসবি? পিসিমা গঙ্গা জলের ঘটি হাতে নিয়ে বেরিয়ে আসেন। বলেন, বাড়ি আসা তো যে কদিন এই বুড়ি আছে, বুড়ি মরলে এই চাটি বাটি উঠিয়ে চলে যাবে, সে কি আর জানি না। গঙ্গা গঙ্গা গঙ্গা। আবার এই রাশিকৃত জিনিস বয়ে এনেছিস? না, তোর বাপু এই এক ছিষ্টি ছাড়া ভাতি। পয়সা কি খোলাম কুচি? নাশপাতি, কলা, খেজুর, মিছরি, ফিবারি এসব আনতে হবে? অসময়ের কপি একটা আনলেই হতো, আবার দুটো। গঙ্গা গঙ্গা গঙ্গা। বৌমা, কোথায় গেলে? এই নাও, তোমার কলকাতার নৈনিতাল আলু এসেছে। এই বেলা সব তুলে ফেলো, পড়ে থাকলেই কি ছোঁয়াছুত হয়ে যাবে। গঙ্গা গঙ্গা গঙ্গা। বৌমা। ঘটির জলটুকু সবই ব্যয় করে ফেলেন পিসিমা ফল তরকারিগুলি সুচিতা কল্পে। এতক্ষণে একটি অর্ধাবগুণ্ঠিতা বধূ নীরবে কোন ঘর থেকে যেন বেরিয়ে আসে। এত রাত্রে কিসের স্পর্শদোষ ঘটা সম্ভব সে প্রশ্ন করে না। দালানের দেয়াল থেকে একটা ডালা পেড়ে নিয়ে সব গুছিয়ে তুলতে থাকে। পিসিমা আবার অনুযোগ করেন, কি যে তোর নতুন চাকরি তুই জানিস বাছা, একবার আর সময়ের গাড়িতে আসতে পারিস না, ফি দিন দেরি। নে, হাত মুখ ধুয়ে নে। আচ্ছা পিসিমা, এবার থেকে আর লেট করব না বলে অবগুণ্ঠিতার প্রতি একটা কটাক্ষপাত করে কুয়োর পাড়ে নামে কমলেশ হাত মুখ ধুতে। খুঁটি ধরে দাঁড়িয়ে থাকে গৌরী দাওয়ার ধারে, অভিমান অভিমান মুখে। সত্যি আজকাল প্রত্যেক শনিবারই দ্বিতীয় গাড়িটায় আসে কমলেশ। বলে ওভারটাইম খাটে, কিন্তু কি দরকার ওভারটাইম খাটবার? এই তো সংসার তাদের। 10 বছর বিয়ে হয়েছে, একটা ছেলে মেয়েও হলো না এখনো। পিসিমার কাছে তো অপরাধী হয়ে আছে গৌরী। কমলেশ দূর থেকে ওর মুখ দেখতে পায় না, দেখতে পায় সমস্ত অবয়বের বাইরের লাইনটা। দুধে ধোয়া ধবধবে একখানা শাড়ি পরনে, কালো ফুলপাটটা শুধু কালো ফিতের মতো দেখতে লাগছে। রঙিন শাড়ি গৌরীর দু চোখের বিষ। ভালো ভালো পাড়ের ফর্সা শাড়ি পরবার তার শখ। ও বলে, গায়ে খানিকটা রং চং লাগিয়ে সংসারতে ভালো লাগে না বাপু। ওর দিকে তাকিয়ে দেখে কমলেশের হঠাৎ মনে হলো, সত্যিই বটে, সাদা শাড়ির মতো শাড়ি আর নেই। এমন শাড়ি পরে এমন শান্ত হয়ে দাঁড়িয়ে থাকলে দূর থেকে যেন দেবীর মতো দেখতে লাগে। পিসিমার সামনে মুখোমুখি স্বামীর সঙ্গে কথা বলে না গৌরী, ওর ভারী লজ্জা। আর লজ্জা ভাঙবার অবসরই বা পেল কবে? নিজের বাড়িতে কমলেশ অতিথিই রয়ে গেল, আদরের অতিথি, যার জন্য দুখানি হৃদয় উন্মুখ হয়ে থাকে। যদিও পিসিমার ভালোবাসাকে গৌরী মাঝে মাঝে নিন্দাবাদ না করে পারে না, আর করে কমলেশের কাছেই। বলে, নিজের খুঁটিটি বজায় রেখে তবে ভালোবাসা। ওর মর্ম বোঝবার সাধ্য আমার নেই। এতই যদি ভালোবাসেন ভাইপোকে তো চলুন না তার কাছে। তোমার চেয়ে পিসিমার ঢের বেশি প্রিয় হচ্ছে গরু বাছুর, সজনে গাছ, আম বাগান, বুঝলে? তোমায় ছেড়ে তো দিব্যি থাকেন, ওদের ছেড়ে যাবার নাম করো দেখি, চোখে অন্ধকার দেখবেন। কমলেশ বলে, ও তুমি বুঝবে না, বুঝতে চাইও না। গৌরী বলে, মোটের মাথায় এইটি বুঝেছি, তোমার পিসিমাকে আগলেই জীবন কেটে যাবে আমার, সংসার করা আর হবে না। পিসিমা আর কদিন, অনেক দিন, সেকেলে হাড়। এমনই অভিমান করে গৌরী। আবার সোমবার থেকে দিন গুনতে থাকে শনিবারের জন্য। অবশ্যই পিসিমাকে সেই কি আর ভালোবাসে না? বাসে, যতটা বলে ততটা বিরক্ত হলে কি আর এমন সুখে দুঃখে এক হয়ে থাকতে পারত? বলে শুধু কমলেশের উপর রাগ বাড়তে। কমলেশ মুখ ধুয়ে এলে পিসিমা ডাকলেন, বৌমা
কমলেশের খাবারটা দাও না। কমলেশ তাড়াতাড়ি বলে, এত রাতে আবার জল খাবার কেন পিসিমা? একটু পরে একেবারে খেয়ে নিলেই তো হতো। বকিস নে বাচ্চা, মুখের সামগ্রী ফেলে রাখতে আছে? তুই ভালোবাসিস বলে সারা দুপুর ধরে বৌমা পাটিসাপটা তৈরি করেছে। বৌমা? কমলেশ বাঁকা কটাক্ষে একবার অদূরবর্তিনীর পানে তাকিয়ে হতাশার ভান করে বলে, তোমার বৌমা করেছে পাটিসাপটা? তাহলে আর সে পাটিকে মুখের মধ্যে সাপটানো গিয়েছে, কেন আর ওই ক্ষীরটিরগুলো নষ্ট করা পিসিমা? পিসিমা তৃপ্ত সুরে বলেন, জানি তুই আমার হাতের খাবার ছাড়া খেতে পারিস না, তবে বৌমার রান্নাবান্নার হাতটিও মন্দ নয়, সময়ে আমার মতন হবে। কমলেশ মুক্ত কণ্ঠে মন্তব্য করে, কিসে আর কিসে, তোমার মতন রান্নার হাত হতে 7 জন্ম ঘুরে আসতে হবে, বুঝলে পিসিমা? 7টি জন্ম। ওদিকে কালো পাড়ে ঘেরা ফর্সা মুখের রেখায় রেখায় অসহিষ্ণুতার আভাস। সে জানে পিসি ভাইপোর এই গল্প গড়াতে গড়াতে রাত 12টায় পৌঁছবে। অতএব খাবার সে আনে না, পিসশাশুড়ির কাছে এসে কি যেন বলে। কি বলে শোনা যায় না, শোনা যায় উত্তর, থামো বাছা, একাদশী বলে আর খয়ে যাচ্ছি না আমি, আজ 52 বছর একাদশী করছি। ছেলেটা বাড়ি এলো, ছেলেটা কিন্তু হাঁ হাঁ করে ওঠে, হ্যাঁ একাদশী? যাও যাও শুয়ে পড়ো গে। আহা, তা কি জানি, তাহলে আর কিছু ফল টল আনতাম। পিসিমা প্রসন্ন বিরক্তিতে বলে, বকিস নে বাপু, আবার কত আনবি? রাজার মা যেসব সামগ্রী চোখে দেখতে পায় না, সেই সব সামগ্রী এনে এনে তো পিসিকে খাওয়াচ্ছিস। ভাইপো গরবে গরবিনী পিসিমা একাদশীকে গ্রাহ্যও করেন না। যতক্ষণ না কমলেশের খাওয়া হয় সঙ্গ ছাড়েন না তার। গৌরীর কাজে সাহায্য করতে গিয়ে তাকে জ্বালিয়ে কমলেশকে অনুরোধের তাড়নায় দুজনের খাদ্যবস্তু গিলিয়ে আগামীকাল কি কি রান্না হবে তার সবিশেষ আলোচনান্তে তবে শুতে যান। এতক্ষণে ঘর, বড় দালানওয়ালা ছোট বাড়ি, ঘর বলতে এই একটি। পাড়ার সব বৌঝির মধ্যে গৌরীর ঘরটি ফিটফাট পরিপাটি। কমলেশের শৌখিন বলে খ্যাতি আছে পাড়ায়, আর গোছালো বউ বলে সুনাম আছে গৌরীর। খাওয়ার পরও জের মিটতে বাকি থাকে। রান্নাঘর ধুয়ে রেখে তবে আসতে পাবে গৌরী। পিসিমা ঝিকে রান্নাঘরে ঢুকতে দেন না। কমলেশ ওকে একটু তাড়া দিয়ে ঘরে এসে টেবিল ল্যাম্পটা বাড়িয়ে দিয়ে বিছানায় বসে একবার চারিদিকে তাকিয়ে দেখল। ঘরকে তখনই দেখতে পাওয়া যায় যখন ঘরের অধিকারিণী থাকে অনুপস্থিত। এখন কমলেশের চোখে পড়েছে টেবিলটা আর ছুঁচের কাজ করা টেবিল ঢাকা, বাতাসে যার একটা কোণ অনবরত উঠছে। দেখতে পাচ্ছে টেবিলের উপর টাইম পিসটা আর কাচের এই টেবিল ল্যাম্পটা। হ্যাঁ, সবই দেখতে পাচ্ছে কমলেশ। দেয়ালে দেয়ালে নানা দেবদেবীর পট, বেঞ্চের উপর সারি করে সাজানো ট্রাঙ্ক বাক্সর গায়ে ছিটের ঘেরাটো, জানলা দরজার মাথায় তক্তায় তক্তায় নানা বিচিত্র মাটির পুতুল। বিছানাটা গৌরীর শাড়ির মতোই ধবধবে। আশ্চর্য, কোনো পরিবর্তন নেই, যেন যুগ যুগান্তর ধরে রাত্রে শুতে এসে অবিকল এই দৃশ্যই দেখে আসছে কমলেশ। কে জানে কবে প্রথমবার এ ঘরে বসে গৌরীর পদধ্বনির আশায় মিনিট গুনছিল সে। কতদিন হয়ে গেল? 8 বছর, 10 বছর, তাই হবে। কমলেশ তখনও লাজুক ঘাড় গোঁজা একটি কিশোর বললেই হয়। কলকাতার মেসে থেকে কমলেশ তখন কলেজে পড়ত। আরও একবার চারিদিকটা তাকিয়ে দেখল কমলেশ। এখানের পৃথিবীটা যেন থেমে আছে। কত কাণ্ড ঘটে গেল পৃথিবীতে, কত কাণ্ড ঘটে যাচ্ছে। এ ঘরে তার ছায়া পড়েনি কোনোদিন, যা পড়ে শুধু একটু ধুলো। মাঝে মাঝে তাই কোমরে কাপড় জড়িয়ে ঝাড়তে লেগে যায় গৌরী। কমলেশের মায়ের শখ করে কেনা ছবি আর আরশি, কমলেশের ছেলেবেলার পুতুল আর খেলনা। রান্নাঘরের শিকল লাগানোর পরিচিত শব্দ। আশা হচ্ছে ঘণ্টা কয়েকের জন্য ওদিকের দৃশ্যপটের উপর জবনিকা পড়ল। এখন জবনিকা উঠবে অন্যত্র।
কমলেশ ভাবে, বাইরের দৃশ্য তো কোনো পরিবর্তন হয়নি, ভিতরের দৃশ্যই কি হয়েছে। আজ তো সেই প্রথম দিনের মতোই উৎকর্ণ হয়ে রয়েছে কমলেশ, গৌরীর পদধ্বনি নিকটবর্তী হওয়ার আশায়। তেমনি সাদরেই তো আহ্বান করতে পারবে তাকে, যেমন পারত বিদিশা আসার আগে, আরও আগে। তবে কলকাতার সেই বিরাট চারতলা অট্টালিকার অসংখ্য খোপের প্রান্তবর্তী একটি খোপে অবস্থিত আর বিদিশার আত্মসমর্পিত যে কমলেশ, সে কি আর কেউ? এখানে এই 5 পুরুষের ভিটে এই প্রত্যেকটি কড়ি বর্গায় খিল ছিটকিনি মুখস্থ হয়ে যাওয়া ঘরের মালিক যে কমলেশ, হ্যাঁ, তার ভূমিকা তো অবিকলই আছে। আইন, ধর্ম, সমাজ, লোকলজ্জা সবাই তো কমলেশের ধিক্কার দেওয়ার জন্য উদ্যত হয়ে আছে, শুধু ধরে ফেলতে যা দেরি। কিন্তু কই, নিজের ভিতরে কমলেশ তেমন কোনো গ্লানি খুঁজে পাচ্ছে না তো। জমে যা আছে সে হচ্ছে অস্বস্তি। প্রকাশ পেয়ে গেলে কি হবে? কি করে সহ্য করবে এরা কমলেশের এই ভয়ঙ্কর নিষ্ঠুরতা? গৌরী, বিদিশা আর পিসিমাও সহ্য করতে পারবে এত বড় আঘাত? শুনে হয়তো পিসিমা চিৎকার করে কেঁদে উঠবেন, গৌরী পাথর হয়ে যাবে, আর বিদিশা হয়তো বা মরেই যাবে। তার চাইতে এই ভালো, এই মধুর মিথ্যা, এই 2 ব্যক্তির ভূমিকা অভিনয় করে যাওয়া। যতদিন চলে চলুক। ঈশ্বর যদি পিসিমাকে অমর বর দিতেন। গৌরী এলো পান হাতে করে। টেবিল ল্যাম্পের উজ্জ্বল আলোয় ওকে পরিষ্কার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ওর নিটোল একটি ডাঁসা ফলের মতো লাবণ্য পিছলে পড়া মুখটি ঘিরে শাড়ির পাড়ের কালো যে রেখাটি, সেটি শুধুই একরঙা একটা রেখা মাত্র নয়, তার মাঝে রয়েছে সুচারু একটি নকশা। এখন ওর হাস্যোজ্জ্বল চোখের পল্লব কম্পনটুকু দেখা যাচ্ছে না। দেবী প্রতিমার দূরত্ব আর নেই। এই প্রাণচঞ্চল মানবী মূর্তিকে সহজেই এখন কাছে টানা যায়। বিদিশা যদি বিচিত্র রূপিণী, তো গৌরী রহস্যময়ী। বিদিশা যেন পড়া হয়ে যাওয়া কাব্যগ্রন্থ, গৌরী যেন না পড়া উপন্যাস। ডিবেটা টেবিলে ঠুকে বসিয়ে নিজে বিছানায় বসে গৌরী বলে, উফ, উ উ মানে উ মানে উ, ওর আবার 2-1টা মানে হয় না। শোনো, আমায় একটা জিনিস এনে দেবে? দাসকে আজ্ঞা করুন মহারানী, কি চাই? একটু ঘুমের ওষুধ। ঘুমের ওষুধ? কমলেশ অবাক হয়ে বলে, কার দরকার? তোমার ঘুম হচ্ছে না? আমার অগাধ ঘুম হচ্ছে, অবশ্য আজকে বাদে। মুখের প্রত্যেকটি রেখায় চাপা হাসির ব্যঞ্জনা। ব্যাপারটা কি বলো তো, কি হবে ঘুমের ওষুধ? শনিবারে শনিবারে পিসিমাকে খাইয়ে রাখবো। উফ! কমলেশ হেসে উঠে বলে, আহা, হিংসে করো না, আমায় ভালোবাসেন বলেই না। গৌরী স্বামীর কাছে আর একটু ঘনিষ্ঠ হয়ে বসে মুচকে হেসে বলে, পিসিমাকে হিংসে করে আর কি হবে? সে তো বুড়ো মেরে খুনের দায়। হিংসে করবার লোক তো আমার হয়েছে গো। বুকটা ধড়াস করে ওঠে কমলেশের। নড়ে চড়ে বসে বলে, কিরকম? কেন, জানো না তুমি? শোনোনি? আমার যে একটা সতীন হয়েছে গো। ওহ, উড়ো খবর আসতে শুরু হয়েছে তাহলে? হিম হিম বুকটাকে তাজা করবার চেষ্টা করতে করতে কমলেশ হতাশার ভান করে বলে, হায় ঈশ্বর! গৌরী হেসে উঠে বলে, মাথায় হাত দিয়ে বললে যে? তোমার তো আর সতীন হয়নি, হয়েছে আমার। কমলেশ সে কথার উত্তর না দিয়ে একই ভঙ্গিতে বলে, হায় ঈশ্বর, সব ফাঁস হয়ে গেল। গৌরী ওর কাঁধটা নাড়া দিয়ে উচ্ছ্বসিত হাস্যে বলে, শোনো না, মজার কথা। ও বাড়ির অনিল ঠাকুরপো বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে ছুটে এসেছিল সে খবরটি আমাকে প্রেজেন্ট করতে। ভালো জিনিসই উপহার দিতে এসেছিল। সে তো ঠাকুরপো হয়, প্রাণে দরদ আছে। গৌরী নিশ্চিন্ত শান্ত গলায় বলে, আচ্ছা,
ওরা কি বলো তো? কারা? ওই অনিল ঠাকুরপোরা। সাধে বলেছে জ্ঞাতি শত্রুতা, সাধবার চেষ্টায় কাণ্ডজ্ঞান পর্যন্ত থাকে না। হঠাৎ একটা মরিয়া খেয়াল মাথায় চাপে কমলেশের। স্বীকার করলে কি হয়? একটা হেস্তনেস্ত করে ফেললে কি হয়? এই আলোচনার মুখে অনিলের তৈরি রাস্তায় এগিয়ে গেলে কি হয়? শুধু মাথাটা হেঁট করে একবার বলা, গৌরী, তুমি যা শুনেছ তা মিথ্যা নয়। তারপর যা থাকে কপালে, এত লুকোচুরির, এত মিথ্যার জালবোনা সব শেষ হয়ে যায় তাহলে। হ্যাঁ, বলেই ফেলবে কমলেশ। তাই গম্ভীর মুখে বলে, অনিল ভুল খবর আনেনি, যা বলেছে ঠিকই বলেছে। কিন্তু স্বীকার করবে কার কাছে? এগোবে কোন পথ দিয়ে? কমলেশের পরিহাসের এ এক নতুন চাল মনে করে গৌরীও গম্ভীর মুখে চোখ টান টান করে বলে, হ্যাঁ, আমিও তাই বলেছিলাম অনিল ঠাকুরপোকে। তোমাদের দাদা যে এত শয়তান তা কি এতদিন জেনেছি ভাই? ভাগ্যিস তুমি ওর স্বরূপ চিনিয়ে দিলে। কমলেশ নিষ্পলক দৃষ্টিতে গৌরীর কৃত্রিম গম্ভীর অথচ হাসির বিদ্যুৎ ছিটকানো মুখের দিকে তাকিয়ে দেখে। টেবিল ল্যাম্পের আলোটা সরাসরি সেই মুখের উপর এসে পড়েছে। মুখটা যেন কাচের মতো স্বচ্ছ দেখাচ্ছে। মনে হচ্ছে ভিতরটাও বুঝি দেখা যাচ্ছে। গৌরীর রং বিদিশার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। সত্যিকার পাকা রং। এতদিনের পল্লীবাসেও ম্লান হয়ে যায়নি। হ্যাঁ, পাকা রং। উপরের আর ভিতরের দুটো রঙই সমান পাকা। না, অসম্ভব। স্বীকার করা অসম্ভব। হেস্তনেস্ত করা যাবে না। আজ নয়, কাল নয়, হয়তোবা কোনো দিনই নয়। কমলেশ তো আর পাষাণ নয়। শুধু কমলেশই বা কেন? কেউ পারত? রজনীগন্ধার ঝাড়ে আগুন লাগাতে পেরেছে কেউ কখনো? আরও একদিন এমনই মরিয়া খেয়াল চেপেছিল কমলেশের। বিদিশাকে বলেছিল, শুধুই কি আর পিসিমার টানে এমন করে ছুটে যাই গো? অন্য কারণ আছে। সেখানে আমার যুগান্তকালের পরিণীতা পত্নী আছে। শুনে এমন ভয় ভয় চোখে তাকালো বিদিশা, সে দেখে ভয়ে ভয়ে আবার পোহ করে হাসতে হলো কমলেশকে। না, সেদিনও হয়নি হেস্তনেস্ত করা, আজও হবে না। অতএব বালিশটাকে কোলের উপর বাগিয়ে ধরে তার উপর কনুই রেখে বেশ আশ্বস্তভাবেই বলতে দেখা গেল কমলেশকে, অতটা দমিয়ে দেওয়া ঠিক হয়নি ছেলেটাকে। বেচারা হয়তো কত কষ্ট করে সত্য সংবাদ সংগ্রহ করে এনেছিল। তা পাড়ায় বলেনি? বোধহয় বলতো, যদি না ওর উৎসাহের আগুনে একেবারে বরফ জল ঢালা হতো। আহা বেচারা, যা একখানা প্যাঁচা মুখ করে চলে গেল সেদিন। কমলেশ বলে, অথচ ওর খবরটা নির্ভেজাল। তবু তো সবটা সংগ্রহ করে উঠতে পারেনি। শুধু বিয়ে, বউ, ছেলে, রাঁধুনি, চাকরানি, আলো, পাখা, রেডিও, বড় রাস্তার উপর বিরাট চারতলা বাড়ি। সে কি বলবোলাও ব্যাপার। বলো তো একদিন নিয়ে গিয়ে দেখিয়ে আনি। তাই যাবো ভাবছি বলে আর এক দফা হেসে ওঠে গৌরী। হাসছো? এরপর কিন্তু টের পাবে মজা। মজাই তো টের পাচ্ছি বলে বালিশটাকে কমলেশের কোল থেকে সরিয়ে দিয়ে শূন্য স্থানটা পূরণ করেন নিজেকে দিয়ে। অনেকক্ষণ পরে দেখা যায় চাঁদের আলোয় ঘর উঠেছে ভোরে। বোধহয় কৃষ্ণপক্ষ চলছে, তাই বেশি রাতে জ্যোৎস্না। সারাদিনের কর্মক্লান্ত দুটি মানুষ জেগে থাকবার শত ইচ্ছা সত্ত্বেও ঘুমে অচেতন হয়ে আছে। পাশাপাশি দুখানি ঘুমন্ত মুখের উপর স্থির হয়ে আছে সেই চাঁদের আলো। কিন্তু দুজনের মুখই সমান পবিত্র দেখাচ্ছে কেন? ঘুমোলে নাকি মানুষের স্বরূপ ধরা পড়ে? কই, কমলেশের মুখ দেখে তো ধরে ফেলা যাচ্ছে না সে কত বড় পাষণ্ড। এত বড় একটা বিশ্বাসঘাতকের মুখ স্ত্রীর প্রতি নিতান্ত বিশ্বস্ত মমতাময় স্বামীর মুখের মতোই দেখাচ্ছে তো। আশ্চর্য নয় কি?
আবার কালই যখন 4 তলা সেই অট্টালিকার 1 তলার ঘরখানায় প্রায় শ্যামবর্ণ গোলগাল একখানি নিশ্চিন্ত নির্ভরতাময় মুখের পাশাপাশি দেখতে পাওয়া যাবে কমলেশেরও ঘুমন্ত মুখ, সে মুখ হয়তো এমনই পবিত্র, এমনই মমতাময় দেখাবে। চাঁদই দেখবে উকি মেরে, কিন্তু সে কি ভাববে এর সমস্তই মিথ্যা দিয়ে গড়া, নাকি বিশ্বাসের প্রসন্নতা নিয়ে তাকিয়েই থাকবে ওদের মুখের দিকে। কে জানে, হয়তোবা চাঁদের দেখাই ঠিক হবে, হয়তো আমরা যাদের যা দেখি তারা ঠিক তা নয়। যাদের নিতান্ত পাষণ্ড বলে মনে হয় তারা কেবলমাত্র দুর্বল, কেবলমাত্র বোধহীন। তাই মানুষের অন্তহীন অনাচারের বোঝা বহন করেও পৃথিবী নির্ভুল নিয়মে ঘুরে চলেছে, ক্লান্ত হয়ে থেমে যায় না।